প্রিয় দর্শক, যে কোনো খেলা কিছুটা দেখার পর অনেকে বাজি ধরেন, কেউ প্রেডিকশন করে ফেলেন কোন দল জয় পরাজয় হবে কিংবা কে হারবে কে জিতবে। অর্থাৎ এই জয় পরাজয়ের খেলাটা কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে কোনো খেলায় জ্যোতিষীরাও কিন্তু বলে দেয় কোন দল হারবে কোন দল পরাজিত হবে। অনেক সময় আমরা পশু পাখি দিয়ে ওই গণনা করতে দেখি, কিন্তু সবচেয়ে বড় বিষয় আজ পর্যন্ত কোনো গণককে আসলে এখন পর্যন্ত গণনা করে বলতে শুনিনি রাজনীতিতে কিংবা নির্বাচনে কোন দল বিজয়ী হবে এবং কোন দল পরাজিত হবে। সুতরাং এখান থেকে অনুমান করা যায় রাজনীতি আসলে গিরগিটির মতো, মুহূর্তেই বোধহয় রং পাল্টায়। আমি সোমা ইসলাম, মেট্রো সেম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় সার্চ কমিটির সন্ধানে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর শাহদিন মালিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আলোচনা আমি শুরু করব ডক্টর শাহদিন মালিক আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, যে কথাটি আপনাকে শুরুতেই জানতে চাই, গতকালকে আমরা একটা দেখেছি, একটা কিন্তু বিশিষ্ট নাগরিকদের একটা আলোচনা হয়েছে, সেখানে আপনিও আলোচক হিসাবে ছিলেন এবং তারও আগে 42 জন বিশিষ্ট নাগরিক সার্চ কমিটিও নয়, একটা ইলেকশন কমিশন গঠনে আইন করা দরকার, সেই জন্য বিবৃতিও দিয়েছেন। এবং গতকালকে আপনার বক্তব্যটা আমরা খুব মনোযোগ সহকারে নোটিস করেছি, সেটা হচ্ছে আপনি কিন্তু বারবারই বলেছেন যে ইসি সার্চ কমিটি দিয়ে নয়, সার্চ কমিটি মানেই একটা ধোঁকা দেওয়া কমিটি, সার্চ কমিটি মানে সরকারের ইচ্ছার প্রতিফলন। তার মানে এখানে স্বচ্ছতা থাকে না, আইন করতে হবে। এবং আগামী দিনেও যদি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়, আপনি এটাও বলেছেন আপনি ভোট দিতে যাবেন না। এখন আমার প্রশ্নটি হচ্ছে, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন, সেখানে সাফ তিনি জানালেন মাননীয় রাষ্ট্রপতি যেভাবে করেন সেভাবেই আগামী দিনে নির্বাচন কমিশন হবে, অর্থাৎ সার্চ কমিটির মাধ্যমে। এখন স্যার আপনার বক্তব্যটা কি, আপনি কি বলবেন? আচ্ছা, বলবো। তো কালকে যেটা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বিকালে বলেছিলেন, আমরা এই কথাটা আলোচনা করেছি সকালে। জি, মাননীয় প্রধানমন্ত্রীর এই মত আমি কালকে যখন বলি তখন জানতাম না। এতে আমার মতের ভিত্তি হলো আমাদের আইন। আমি আইন এই গতকালকে আজকে বদলায়, তাই তো? জি, আইনের ভিত্তিতে আমি এইভাবে এই জন্য বলেছি যে সংবিধানে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে মাত্র 2টা কাজ দেওয়া হয়েছে, যেটা উনি সরকারের বা প্রধানমন্ত্রীর উপদেশ ছাড়া করতে পারে, নিজের ইচ্ছায় করতে পারে। এটা তো আমরা সবাই জানি, আমার সেকেন্ড ইয়ারে কনস্টিটিউশন ল স্টুডেন্ট সবাই জানে। এই 2টা কাজ হলো প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ। এই 2 কাজে উনি প্রধানমন্ত্রীর উপদেশ নিবেন না, এটা উনি নিজের ক্ষমতা বলে করবেন। এইখানেও ক্ষমতাটা সীমিত। মাননীয় রাষ্ট্রপতি ইচ্ছা করলে আমাকে আপনাকে কালকে প্রধানমন্ত্রী করতে পারবেন। সংবিধানেই বলা আছে যে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের যে প্রধান তাকে উনি প্রধানমন্ত্রী করবেন। তো এখানেও তার যে চয়েসটা সেটাও সীমাবদ্ধ। আমরা সবাই জানি এখন বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এবং ওই বিবেচনায় রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করেছে। আর প্রধান বিচারপতি এইভাবে কোনো সীমারেখা টেনে দেওয়া নাই, কিন্তু আমরা সংবিধানে বলি যে রীতি প্রথা, কনভেনশন। কনভেনশন হলো আজকে যে প্রধান বিচারপতি আছেন উনি অবসরে গেলে সাধারণত তার পরে যে মানে জ্যেষ্ঠতম তাকেই করা হয়, কয়েকবার ডাকতেই হচ্ছে। তারপরে সংবিধানে বলা আছে যে আর সব কাজে উনি প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী করবেন, আর বাকি তার যত কাজ। এবং ওইটাও সংবিধানে বলা আছে যে রাষ্ট্রের অনেক আদেশ রাষ্ট্রপতির মানে কি যেন বর্ত থাকে, রাষ্ট্রপতির আদেশক্রম। তার মানে কিন্তু রাষ্ট্রপতি আদেশ দিচ্ছে না, রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কিছু সাইন করছে, সচিব কিছু সাইন করছে, বর্ণ। এই প্রত্যেকটা কাজ রাষ্ট্রপতি সরকারের উপদেশ নিয়ে করতে হয়। তার বাইরে এই যে বছরের শুরুতে যে রাষ্ট্রপতি সংসদে যেই প্রত্যেক বছরের ভাষণ দেন, ভাষণ কি রাষ্ট্রপতি লিখেন? ভাষণ তো রাষ্ট্রপতি লিখেন না, বা রাষ্ট্রপতির অফিস লিখে না, এটা সরকার থেকে লিখে দেওয়া হয়, উনি ওটা সংসদে দাঁড়িয়ে পড়ে। এটা মন্ত্রিসভায় পাস হয়। জি, এটা কিন্তু মন্ত্রিসভাতে পাস হয়। হ্যাঁ, মন্ত্রিসভা মানে এটা সরকার। আমি বলছি যে যেটা আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রপতি অফিস বা রাষ্ট্রপতি নিজে লেখেন না। এর ধারাবাহিকতায় যখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবে, রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় নিজের ক্ষমতা বলে সার্চ কমিটি গঠন করার কোনো ক্ষমতা তাকে সংবিধানে দেয় না, উনি এটা করতে পারেন না। উনি যেটা
সরকার যাকে বলবে যে এই সার্চ কমিটি জনাব ক খ গ ঘ ও, তখন উনি ক খ গ ঘ ও কে সমন্বয়ে সার্চ কমিটি করবে। ওই জন্যই বলছিলাম এই সার্চ কমিটি তো সরকার গঠন করে দিচ্ছে, যদিও এটা রাষ্ট্রপতির নাম ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, নিচে হয়তো থাকবে যে রাষ্ট্রপতির আদেশ ক্রমে, মানে কোন একজন সরকারি কর্মকর্তা লিখছে, কিন্তু যেই ধারণা দেওয়া হচ্ছে যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে স্বীয় বিবেচনায় আলাপ আলোচনা করে সার্চ কমিটির সদস্য নির্ধারণ করছেন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মানে এটা আইনসঙ্গত না। রাষ্ট্রপতি যদি এভাবে করেন স্বীয় বিবেচনায় লোকজনের সাথে কথা বলে নিজের সিদ্ধান্তে, তাহলে উনি সংবিধানে ওনার প্রদত্ত ক্ষমতার বাইরে চলে যান। তার মানে স্যার যে জায়গাটা আপনারা স্পষ্ট যে জায়গাটা বুঝতে পারলাম স্যার, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, যেটা আপনি বলছেন রাষ্ট্রপতি অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির নাম ব্যবহার করেই সার্চ কমিটি গঠন করে সরকার। আর এই কারণে তার একটা স্বচ্ছতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন যে এইখানে সরকারের ইচ্ছার প্রতিফলন হয় সার্চ কমিটি। স্বচ্ছতা না, রাষ্ট্রপতি এটা যেটা বললাম স্বীয় ইচ্ছায় স্বীয় বিবেচনায় করতে পারেন না, করলে উনি সংবিধান লঙ্ঘন করবেন। সংবিধান তাকে এই ক্ষমতা দেয় নাই, কোনো আইনও দেয় না। অতএব এটা সরকার করে, রাষ্ট্রপতি ওটা সাইন করে। আচ্ছা, তো স্যার এখন আইন হলেই কি জটিলতাটা শেষ হয়ে যায়? আইন হলে তো নির্বাচন কমিশনের প্রতি কি মানুষের আস্থা ফিরে আসবে? রাজনৈতিক দলগুলোর আস্থা, মানুষের আস্থা তো পরের কথা, আগের আস্থা হচ্ছে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর আস্থা। রাজনৈতিক দলগুলোর কি আস্থা ফিরে আসবে যদি একটা আইন হয়ে যায়? না, আইনের কথা আমরা কিভাবে বলি, এই জন্য বলছি আইনতে যে সার্চ কমিটির কথা যেটা আমি থাকছি, ওইখানে তো সাধারণত অন্যান্য দেশে যেটা আছে যে পদাধিকার বলে, এখানে মানে অমুক পদের ব্যক্তি সার্চ কমিটিতে হবে ক খ গ ঘ, তো ওইখানে পদাধিকার বলে হলে ওই পদে কে আছে এটা সবসময় সরকারের উপরে নির্ভর করে না। ওই জন্য ওইখানে কিছুটা মানে সম্পূর্ণ সরকার, হ্যাঁ ওখানে আমরা তো এইভাবে হলে এখন তো সরকার রহিম করিম তাকে যাকে পছন্দ সার্চ কমিটিতে দিতে পারবে, কিন্তু ওখানে যদি পদাধিকার বলে থাকে, ধরুন আমরা একটা জাস্ট খসড়া আলোচনা করছি, আমরা যখন একটা আলোচনা করছি জাস্টিস মতিন এটা বলছেন ঠিক না, আমি ওনার কথা আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে যদি বলি যে আপিল বিভাগের মাননীয় বিচারপতিরা তাদের মধ্যে অবসরপ্রাপ্ত কাউকে নির্ধারণ করে দিন, তো তাহলে জিনিসটা আপিল বিভাগের হাতে চলে গেল। জি স্যার, গতকালকে আপনি স্যার গতকালকেও কিন্তু আপনি এই ব্যাখ্যাটা দিয়েছেন, কারণ যে সংগঠনটি আলোচনা করেছিল তার একটি প্রাথমিক খসড়া আপনাদের সামনে উপস্থাপন করেছিলেন, তার বেশ কিছু বিষয়ে আপনারা দ্বিমত জানিয়েছিলেন এবং বলেছেন এটা এই করলে ভালো হয়। কিন্তু স্যার আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখছি, মাননীয় প্রধানমন্ত্রী এই দাবিটা গতকালকে তো স্পষ্ট করে জানিয়েই দিয়েছেন যে মহামান্য রাষ্ট্রপতিই করবেন সার্চ কমিটি, তাইলে এখন এটা কি আর বিতর্ক কিংবা দাবি দেওয়ার মধ্যে আছে কিনা, রাখা যায় কিনা, রাখবেন কিনা? কারণ তিনি তো তার জায়গা অবস্থান করেই দিয়েছেন পরিষ্কার। না না ঠিক আছে, অনেক কিছু সরকার প্রধান সিদ্ধান্ত নেন, হ্যাঁ, কিন্তু অনেক সময় তো নিশ্চয়ই এটা গণতন্ত্রের দেশ, এইটা নিয়ে সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা কি হচ্ছে, আমরা কি সবাই জনগণ কি ভাবছে, এটা তো আমি ধরেই নিচ্ছি যে হ্যাঁ আমলে নিয়ে যে উনি কথা শুনবে, কিন্তু আমলে তো নিবেন, তারপরে যদি বিবেচনা করেন। যেমন আমি একটা ছোট একটু দূরে সরে আজকে যেমন একটা দেখলাম যে সকালবেলা গতকাল মন্ত্রী পরিষদের সবাই সংবাদে সব এসছে, আপনারাও বলেছেন সিদ্ধান্ত হয়েছে যে পৌরসভার 5 বছরের পরে যদি নির্বাচন না হয় তাহলে সরকার একজন প্রশাসক নিয়োগ করবে। এইটা হয়তো ওনাদের আমলে কেউ দেয় নাই, এটা সংবিধানের একদম 1 নাম্বার অনুচ্ছেদের পরিপন্থী এবং সংবিধানের 59 অনুচ্ছেদের পরিপন্থী। সংবিধানে 3টা জায়গায় স্পষ্ট, 2টা জায়গায় স্পষ্ট, একটা জায়গায় পক্ষান্তরে বলা আছে স্থানীয় সরকার সব সময় নির্বাচিত গণপ্রতিনিধিদের মাধ্যমে গঠিত হবে, নির্বাচিত গণপ্রতিনিধিদের মাধ্যমে। তো এইখানে সরকার ইচ্ছা করলে আমাকে কোনো পৌরসভা প্রশাসক করতে পারবে না, বাইরের প্রশাসক। এটা একটা বড় ইস্যু আপনি তুললেন আবার, আমি স্যার আসছি এই বিষয়টি নিয়ে আসবো স্যার। তার মানে এইখানেও যে একজন প্রশাসক কি করে একটা, যেখানে বলা আছে জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি বসবে, সেখানে প্রশাসক কি করে বসে সেটা সংবিধানের পরিপন্থী। আমি একটু 10 সেকেন্ড যে ওনারা যখন করেছেন, হ্যাঁ ধরুন আমি সংবিধান তো আমি একভাবেই দেখেছি, আর মন্ত্রী পরিষদের সাথে সবাই সংবিধান নিয়ে ঘাটাঘাটি করেন না, হয়তো ওনাদের এটা চোখে পড়ে না। তো আমার বিশ্বাস আমরা আলোচনা করি এই অর্থে অনেক সময় আমাদেরও সমালোচনা আমি 90% ক্ষেত্রেই হয়তো ভুল হতে পারে, কিন্তু কিছু তো এইভাবেই তো আমরা গণতন্ত্রে আগাই।
স্যার আপনি থাকুন, আমি জনাব কাউসার, আমি একদম সংক্ষিপ্ত প্রশ্ন। স্যার যেটা বলছিলেন, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে সার্চ কমিটি গঠন করে সরকার, সেখানে তার হয়তো রাষ্ট্রপতি একটা সম্মতি দেন, মহামান্য রাষ্ট্রপতি সিগনেচার করেন। কিন্তু যেটি জানতে চাই, বিরোধী পক্ষ থেকে শুরু করে বিশিষ্ট যারা নাগরিক, তারাও বলছেন আইনটা করার জন্য, ইসিকে স্বচ্ছ রাখার জন্য, জবাবদিহিতার মধ্যে আনার জন্য, আস্থা আনার জন্য। তো সেটা কেন করেন না? হলে ক্ষতি কি হয়? ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন গঠন করার দায়িত্ব এই সরকারের না, আওয়ামী লীগের না। আমরা যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাকে কিন্তু সংবিধান মেনে চলতে হয়। আমরা এখন কথা বলবো সংবিধানে যতটুকু আছে সেটা নিয়ে। আমি প্রথমেই বলেছি, যেহেতু আগামী 14ই ফেব্রুয়ারি এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, এর আগে মহামান্য রাষ্ট্রপতি নতুন একটি প্যানেল ঘোষণা করবেন। দেখুন, এখন সংবিধান মতে যেটা হচ্ছে বা আমরা মেনে নিয়েছি, আমরা যারা নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল, তারা এটা আমরা করার জন্য বলে থাকি, এবং সেই অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলকে নিবন্ধিত রাজনৈতিক দল আহ্বান করেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন, গত দুটি কমিশন গঠন করার আগে বঙ্গভবনে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, এবং সেই মতেই কিন্তু একটা সার্চ কমিটি হয়েছে, এবং সেই সার্চ কমিটিতে সকল দল তাদের পছন্দ মতো অনেক নাম দিয়েছেন। আপনি লক্ষ্য করে দেখবেন, এই কমিশনও একটি বড় রাজনৈতিক দলের সমর্থিত একজন প্রস্তাবিত একজনের নাম আছে, যিনি মাঝে মাঝে বক্তব্য দিয়ে কমিশনকে বিব্রত করে থাকেন, তাই না? আমরা সেদিকে যাচ্ছি না। আমরা বলতেছি মহামান্য রাষ্ট্রপতি যেটা করবেন, আমরা যদি নিবন্ধিত রাজনৈতিক দল মেনে নেই, সেই ক্ষেত্রে সুশীল সমাজের কেউ কেউ যে ধরনের মন্তব্য করে থাকেন যে এটা ধোঁকা দেওয়া হয়, এটা কিন্তু সংবিধানকে অবজ্ঞা করা হয়। হ্যাঁ, আমি অস্বীকার করব না, আমাদের অনেকগুলি বিষয়ে এখনো সুস্পষ্ট আইন করা হয়নি। তাহলে কি সেগুলো হচ্ছে না? রীতিনীতি মেনে আমরা কি সেটা করছি না? সেটা হচ্ছে তো। কিন্তু জনাব কাউসার সাহেব, আসলে আপনারা দুইজনই স্বার্থ ব্যারিস্টার মানুষ, আইনজ্ঞ, আপনি আইনজীবী, আমি ব্যারিস্টার না, আমি অ্যাডভোকেট। আচ্ছা স্যার, দুজনই অ্যাডভোকেট, মাঝখানে আমি সাধারণ মানুষ। কিন্তু আমি দুজনের কাছে জানতে চাই, সংবিধানের 118-র 1 অনুচ্ছেদ তো বলছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের আইন করা উচিত। তো সেই জায়গাটাতে সেখানে যদি বলাই থাকে সংবিধানে, সেটা কেন করা হয় না? সেই জায়গাটা জানতে চাই। আইন করা হয়নি, আইন করা কখন হবে সেটা পরের বিষয়। এখন বিদ্যমান আইনে আমাকে এটা করতে হবে, এই জন্য তো নির্বাচন থেমে থাকবে না, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এটা করার পর বা করার আগে যদি কেউ বলতে চায় যে এটা ধোঁকা দেওয়া করা হচ্ছে, এটা আমরা রাজনৈতিক দল বলতে পারি। এই সার্চ কমিটির মধ্য দিয়েই এক ধরনের রাম, রহিম, যদু, মধুকে নিয়ে আসা হয়, স্যার উল্লেখ করছিলেন। ওই জায়গাটাতে একটা অনাস্থা না, এটা কিন্তু একটা বিরূপ, উনি একটা বিরূপ মন্তব্য করেছেন। আপনি জানেন, যারাই আসেন তারা দীর্ঘ সময়, লক্ষ্য করে দেখেছি, তারা প্রশাসনে বা বিভিন্ন সেক্টরে দীর্ঘদিন চাকরি করেছেন, তাদের অভিজ্ঞতা আছে, তাদের কিন্তু এখানে আনা হয়। হ্যাঁ, রাস্তা থেকে কারণে এখানে বসানো হয় না যে আপনাকে কমিশনার বানানো হলো। এটাকে এভাবে বলা ঠিক হচ্ছে না, হ্যাঁ, তাই না? বিভিন্ন সময় যারা এসছেন, হ্যাঁ, তারা কাজের মাধ্যমে তারা পুরস্কৃত হতে পারেন, ধীকৃত হতে পারেন, সমালোচিত হতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু তারা সাংবিধানিকভাবে এখানে নির্বাচিত হয়ে থাকেন। আচ্ছা, তাহলে এখন আমরা শেষে এসে আপনার কাছ থেকে কি জানবো? কালকে তো মাননীয় প্রধানমন্ত্রী বললেনই সার্চ কমিটি এখতিয়ার হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। হ্যাঁ, আমি সেটাই বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বলতে চেয়েছেন, এটা আমাদের কাজ না। আইনটা কি আপনারা মনে করছেন হওয়া উচিত না দরকার আছে? আমরা সেটা বলবো। কি বলবেন? আমরা আইন তো আর আজকে বললে কালকে হবে না, এটা একটা প্রক্রিয়া শুরু করতে হবে, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা হবে। হয়তো এই সরকার এটার উদ্যোগ নিতে পারে, তাই না? কিন্তু আমরা বলতে চাই, আইন না হওয়া পর্যন্ত তো, আইন হলে তো চিরকালের জন্য বিতর্কটা চলে যায়। প্রত্যেক 5 বছর পর পর যে এই বিতর্ক উঠে, এই বিতর্কটাকে আপনারা জিইয়ে রাখেন কেন? সব রাজনৈতিক দল চিন্তা ভাবনা করছে, হ্যাঁ, তাই না? আমার বক্তব্য বলে সেটা সরকার করছে, যদি মনে করে সেটা করবে, আর না করলে বিদ্যমান আইন, বিদ্যমান সংবিধানে যা আছে সেটা আমাকে মানতে হবে, কারণ আমাকে তো কমিশন গঠন করতে হবে। আচ্ছা স্যার, আমি আপনার কাছে একটু যেতে চাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আরেকটা ব্যাপার উনি বলেছিলেন পৌরসভার বিষয় নিয়ে। পৌরসভা, দেখুন, পৌরসভায় প্রশাসক নিয়োগ, এটা কিন্তু একটা সাময়িক ব্যাপার। কোনো অনির্বাচিত ব্যক্তি থাকুক, এটা কিন্তু আমরাও চাই না, আমাদের দলও চায় না, আমাদের সরকারও চায় না। এটা আমরা লক্ষ্য করে দেখেছি, নির্বাচনী আইনের কিছু কিছু ফাঁক দিয়ে তারা দীর্ঘদিন থাকার চেষ্টা করেন। এটা যেন না হয়, যেন 3 মাসের মধ্যে এই নির্বাচনটা হয়ে যায়, তাহলে এই জন্য এই বিধানটা করা হয়েছে।
এখনো কিন্তু এটা মন্ত্রিসভায় পাশ হয়েছে, এটা পার্লামেন্টে যাবে, আলোচনা হবে, তারপর পাশ হবে। উনি তো বলতে চেয়েছেন এটা অবশ্যই সংসদে আলোচনা হবে, সেখানে যদি এটা না হয় আইন পাশ হবে না, কিন্তু প্রস্তাবনা করা হয়েছে, রাখা হয়েছে। জি, আপনার বক্তব্য ক্লিয়ার স্যার। আমি আপনার কাছে যে জায়গাটা জানতে চাই, বারবারই 5 বছর পর পর ওই বিতর্ক সবসময় উঠে, ইসি গঠনে আইন দরকার, আইন দরকার। কিন্তু সবচেয়ে বড় কথা স্যার, সবচেয়ে বড় কথা যেটা বিরোধী পক্ষগুলো বারবারই বলছে যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, তাহলে প্রায়োরিটি লিস্টে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ইসি গঠনে আইন নাকি এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, কোনটা বেশি দরকার, নির্দলীয় সরকার গঠন নাকি ইসি গঠন আইন, কোনটা স্যার আপনার দৃষ্টিতে? নির্বাচন তো এখনো 2 বছরের বেশি সময় বাকি আছে, তাই তো? এটা ডিসেম্বর 18-তে এই সরকার নির্বাচন হয়েছিল, জানুয়ারি, এখনো আমরা 2 বছর, 2.5 বছর সময় আছে। মানে কোন ব্যবস্থায় নির্বাচনটা হবে, কোন সরকার ব্যবস্থায়, ওইটা এখন আমরা নির্বাচনটা এর মধ্যে হয়ে যাচ্ছে না। কিন্তু নির্বাচন কমিশনটা ভাই যেটা বললেন আর মাত্র 4 মাস আছে, 4 মাসের বোধহয় কম আছে। আর একটু এখানে আনতে যেটা আবার ওই যে যেহেতু সংবিধান, আমার সংবিধানের প্রতি এটা বেশি, এখন সব রাজনৈতিক দল মিলে হিসাব ঠিক করলো না যে এই মামলার বিচার রাষ্ট্রপতি করে দিবে, তাহলে কিন্তু সম্ভব? সংবিধান তো রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেয় নাই। সব রাজনৈতিক দল মিলে অনেক কিছুই করে, সব রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিলে আমাদের রাষ্ট্রপতি আমৃত্যু রাষ্ট্রপতি থাকবে। সংবিধানের বাইরে তো আমরা যেতে পারি। সংবিধান রাষ্ট্রপতিকে 2টা ক্ষমতা দিয়েছে। আমরা সবাই চাইলে রাষ্ট্রপতিকে ক্ষমতা দিতে হলে সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতার জায়গাটা পরিবর্তন করতে হবে। ওইটা না করে সব রাজনৈতিক দল চাইলো, আমরা সবাই নাগরিকও চাইলাম, ওইটার প্রতিফলন আগে সংবিধানে হতে হবে। অতএব চাইলে তো হয়ে গেলে তো তাহলে সংবিধানের মূল্য থাকে। কিন্তু আমাদের কথাটা হলো যে ঠিক আছে, সংবিধানে আপনি লিখে দেন যে নির্বাচন কমিশনের ব্যাপারে আইন করার যে ধারা আছে ওইটা বাদ দিয়ে নির্বাচন কমিশনের জন্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করিবেন এবং উক্ত সার্চ কমিটি নির্বাচন কমিশনারদের মনোনয়ন করিবে, তাহলে হয়ে গেল। স্যার যে প্রক্রিয়াটা আছে কিন্তু সকল দলের ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল। স্যার যে সার্চ কমিটির মাধ্যমে যে প্রক্রিয়াতে ইলেকশন কমিশনার 2 টার্ম ধরে হচ্ছে, কারা হবেন কমিশনার নিয়োগ হচ্ছে, এটাকে কি আইন করা যায়? এটাই যদি আইন হয় স্যার আবার বলেন, বুঝতে পারিনি। স্যার যে সার্চ কমিটির প্রক্রিয়াতে গত আমরা 2 টার্ম ধরে দেখছি যে কমিশনার নিয়োগ হচ্ছে, এটাকে কি আইনে পরিণত করা যায়? এটাও যদি আইন হয়ে যায় তখন? হ্যাঁ, এটাই তো আইন। ওই যে সংবিধানে যে আইনের কথা বলা আছে, আমরা বলছি যে আইনে সার্চ কমিটি কে কে থাকবে, এটা নিয়ে আলাপ আলোচনা করে আইনে লিখে দেওয়া হোক সার্চ কমিটি কে থাকবে। আইনে ব্যক্তির নাম লেখা থাকে না, পদের নাম লেখা থাকে। যেমন কথার কথা যে স্পিকার সংসদে উভয় দলের সাথে আলোচনা করে এই সার্চ কমিটিতে 3 জন সংসদ সদস্য রাখবে। আচ্ছা, তাহলে সংসদ থেকে থাকলো 3 জন, ধরেন বিচার বিভাগ থেকে থাকলো 1 জন, তারপরে ওই যে অন্য কোনো সাংবিধানিক পদ থেকে এইভাবেই সার্চ কমিটি 5 জনের, 7 জনের, 8 জনের হতে পারে। এইটাই হলো ওই যে সংবিধান আইনের যে কথা বলছি, এখানে 2টা জিনিস থাকবে। কারণ সার্চ কমিটি কি হবে 1, আর 2 হলো যারা নির্বাচন কমিশন হবে, আর এখন কিন্তু কমিশন হবে, তার কোনো ন্যূনতম যোগ্যতা কোথাও বলা নাই। ওখানে কিছু ন্যূনতম যোগ্যতা, ওনার একটা সার্টেন লেভেল অফ এডুকেশন থাকতে হবে, প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ওনার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকতে পারবেন না। কিন্তু স্যার যে যোগ্যতার গুলো বর্ণনা দিচ্ছেন, সেই যোগ্যতার বর্ণনা কিংবা মাপকাঠিতে বর্তমানে যারা কমিশনার আছেন কিংবা এর আগেও যারা ছিলেন, তারা কি কোথাও অযোগ্য এই মানদণ্ডে? না, অযোগ্য না, কিন্তু এই মানদণ্ডে তারপরে যেটা আমরা আরেকটা যেটা বলেছি, আরেকটা আপনার কথার উত্তরে আসছি, প্রাথমিকভাবে এই সার্চ কমিটি বলবে যে আমরা এই 15 জনকে আমরা মনোনয়ন দিচ্ছি এবং কেন দিচ্ছি এবং এই ব্যাপারে জনগণের মতামত চাইবে। তখন হয় কি, এই একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে গেলে আমরা সবাই না, এটা আমরা সবাই মিলে এই নির্বাচন কমিশন করেছি, এদের উপর আমাদের আস্থা আছে, এটা আস্থার একটা বহিঃপ্রকাশ হবে। যাতে এখন যেটা হয়, সার্চ কমিটির নাম দিল, পরের দিন আমরা গত 2, তাহলে কি ওই যে আগে তো সার্চ কমিটি ছাড়া হয় নাই, হঠাৎ সার্চ কমিটির নাম দিল, 10টা নাম পাঠানো হলো, আমরা দেখলাম পত্রিকায়, তারপরে পরের দিন দেখলাম যে রাষ্ট্রপতি ওর মধ্যে 5 জন করেছেন। এইটা না করে যদি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, নামগুলি ওনারা 1 মাস আগে যদি জানিয়ে দেন, তো এইসব এই যাতে সার্চ কমিটিটাও আইনে থাকবে, যোগ্যতাও আইনে থাকবে, একটা প্রাথমিক মনোনয়ন এবং চূড়ান্ত মনোনয়ন, এইগুলি হলে, এবং এটা দুনিয়াতে সব দেশে না,
অনেক দেশই আছে। এবং আমাদের সংবিধান যেহেতু বলছে, ওই জন্য আমরা বলছি যে নির্বাচন কমিশন যেহেতু পুনর্গঠনের সময় চলে এসছে, এখন এই আইনটা করে ফেললে প্রক্রিয়াটা আরো অনেক স্বচ্ছ হতো, সবার কাছে অনেক গ্রহণযোগ্য হতো। ওইভাবে হলে নির্বাচন কমিশনের উপর আস্থা থাকে। মানে স্যার আমি যেটা জানতে চাই, যেহেতু ইসি আর 14 ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে এই কমিশনারদের মেয়াদ, সেজন্য এখন জরুরি ভিত্তিতে আইনটা করার উপরে আপনারা জোর দিচ্ছেন। নির্বাচন যখন এগিয়ে আসবে তখন কোন সরকারের অধীনে নির্বাচন হবে সেটা নিয়ে আপনারা আবার জোর দিবেন, ওটা নিয়ে আলোচনা শুরু হবে। সেটা ভিন্ন বিতর্ক, ওর অনেক সময় আছে, আমরা এখন থেকে আলোচনা শুরু করতে পারি, ফলে একটা মানে ওটা আমরা সিদ্ধান্ত নিব। জি স্যার, আমি ফিরছি আপনার কাছে। রিয়াজুল কবির খান স্যার, আপনি তো শুনলেন স্যারের কথা, মানদণ্ডের কথা বলছিলেন। দেখুন ডক্টর স্বাধীন মালিক যে বক্তব্যটা দিয়েছেন, জি আমি মনে করি ওনার একটা ব্যক্তিগত ধারণা উনি দিয়েছেন। আমরা যারা রাজনৈতিক দলে আছি, আমরা তো নাগরিকদের, জনগণের, ভোটারদের মতামতের প্রতিফলন ঘটাই এবং সেটাই ঘটছে। কিন্তু যখন সকল রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল যারা নির্বাচন প্রক্রিয়ায় আছেন, তারা যেখানে এটা মেনে নিচ্ছেন, আপনি লক্ষ্য করে দেখবেন গতবার যেই হয়েছে এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের দ্বিমত ছিল না। কিন্তু এখন তো সুশীল সমাজ এটাতে দ্বিমত কথা বলছেন না। সুশীল সমাজ কি নির্বাচন করেন? নির্বাচন অংশগ্রহণ করেন বিশিষ্ট নাগরিকরা। তাহলে আমরা যারা নির্বাচন কমিশনের ক্লায়েন্ট, মক্কেল, আমরা বলবো। এবং আমাদের বড় যে রাজনৈতিক দলগুলো, তারা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, একটা আইন কিভাবে হয়, কিভাবে করতে হয়, কতদিন লাগে, তারা সবাই জানে এই প্রক্রিয়াটা, চট করে বললাম না। লক্ষ্য করে দেন গতবার যখন এই কমিশন সার্চ কমিটি গঠন করা হয়, সার্চ কমিটির প্রস্তাবিত নাম হয়, এগুলো তো প্রকাশ্যে বলা যাবে না। কিন্তু আমার যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন, 42 জন বিশিষ্ট নাগরিকদের মধ্যে স্যারও একজন উপস্থিত আছেন, সকলেই বলছেন আইনটা হওয়া জরুরি। তো সুতরাং এনারা তো বিবেক জাতির বিভিন্ন পেশার সবাই তো বলছেন, তাহলে সেটাকে জি স্যার, তাহলে তারা কারা, তাদের কথা আমলে নেবেন না? আমি যদি আমাকে একটু অনুমতি দেন। জি স্যার। ব্যাপারে বিশিষ্ট বলেন না, আমি নাগরিক। আচ্ছা স্যার, আপনি নাগরিক। স্যার নাগরিক, উনি যেটা বলছেন আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, অবশ্যই ওনার রাজনীতি করেন, নির্বাচন করেন, সম্পৃক্ততা অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি জীবনে কখনো নির্বাচন করি নাই, করবো না। আচ্ছা, কিন্তু নির্বাচন করলেই যে দেশ সম্পর্কে মতামত প্রকাশের অধিকার থাকবে, আর নির্বাচন না করলে দেশের ভালো মন্দ নিয়ে কিছু বলতে পারবো না, আমার মনে হয় এইটা। আমরা যে সব নির্বাচন অংশগ্রহণ করি, আমরা কিন্তু নির্বাচনের মাঠে গিয়েই সমস্যাগুলি দেখি। আচ্ছা, আমি আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন করব। স্যার, আপনার কাছে যে প্রশ্ন আপনি বারবার বলছেন আমি নির্বাচন কোনোদিন করিনি, আগামী দিনেও আমি নির্বাচন করব না, এটা হচ্ছে আপনার একদম স্পষ্ট কথা। কিন্তু স্পষ্ট কথার মাঝখানে আপনি একজন নাগরিক হিসাবে যখন অস্পষ্ট বিষয়গুলোকে স্পষ্ট করে জানান দেন যে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না, তখন কিন্তু অনেকেই মনে করে আপনি একটা পক্ষের হয়ে কথা বলছেন। এটি যেমন একটা আপনার, জি স্যার, একটি পক্ষ বলতে আমি কি বোঝাতে চেয়েছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেই উত্তরটা নিশ্চয়ই দিবেন আপনি। তেমনি আমি রিয়াজুল কবির কাউসারকে বলতে চাই, শুধু বিশিষ্ট নাগরিকরাই কিন্তু আইন চাচ্ছেন না, প্রধান যারা বিরোধী দল অর্থাৎ জাতীয় পার্টি, তারাও কিন্তু বলছেন ইসির জনপ্রিয়তা শূন্যের কথায় অবশ্যই আইন লাগবে। এখন বিশিষ্ট নাগরিকরা যদি বিএনপির মুখপাত্র হয়ে থাকে, জাতীয় পার্টিও কি বিএনপির মুখপাত্র? এই কমিশন যখন গঠন করা হয়, তখন কোন বড় রাজনৈতিক দল বা নিবন্ধিত রাজনৈতিক দল বলেনি যে আমাদের এই কমিশনের উপর আস্থা নেই। দেখুন, এই কমিশনকে নির্বাচন করতে হয়, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করতে হয়। নির্বাচন একটা অপ্রিয় বিষয়। যদি নির্বাচন তারা জয়ী হয়, কমিশন ভালো; যদি নির্বাচন হেরে যায়, নির্বাচন কমিশন বিতর্কিত। দেখুন, নির্বাচন এখন জাতীয় সংসদ বলেন, স্থানীয় সরকারের বলেন, জাতীয় পার্টি কেন চাচ্ছে আইন হোক, সার্চ কমিটি না? না, দেখুন সার্চ কমিটি, দেখুন এবারের যে কমিশন গঠিত হবে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত এসেছে? আর মাত্র 4 মাস আছে, বিভিন্ন দিক থেকে তো আলাপ আলোচনা শুরু হবে। যিনি করবেন মহামান্য রাষ্ট্রপতি, এখনো কোনো উদ্যোগ নিয়েছেন? আমাদের আওয়ামী লীগেরও তো মতামত থাকতে পারে, আমরা অবশ্যই মহামান্য রাষ্ট্রপতিকে বলবো। সেখানে তো আমরা একটা দল, আমাদের দল ক্ষমতায় আছে, কিন্তু আমরা তো একটা রাজনৈতিক দল, আমাদের মতামত আমরা দেব। এবং আমরা মনে করি মহামান্য রাষ্ট্রপতি সকল দলের মতামত চাইবেন। আমরা মতামত দেওয়ার পর উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন, কি হবেন। তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটার সাথে একমত। আচ্ছা, সেই জায়গাতে স্যার যে জায়গাটা আপনার কাছে একটু জানতে চাই, এই যে ইলেকশন কমিশন গঠনে আইন নেই, সেটা কি বর্তমান সরকার যে সংবিধান অনুযায়ী ইসির একটা আইন না করে কোথাও কি সংবিধান লঙ্ঘন হচ্ছে স্যার?
এটার জন্য আমাদের অনেকগুলি বিষয় আইন নেই, তাহলে কি সেগুলো সিদ্ধান্ত হচ্ছে না? স্যার একটু কোর্টে যাওয়া লাগবে। প্রাথমিক পর্যায়ে যখন ৭২-এর সংবিধান হলো, সংবিধান হওয়ার ৩ মাসের মধ্যে কিন্তু ৭৩-এর মার্চে নির্বাচন হয়েছিল। তখন এটা আইন করে, তখন পার্লামেন্টও ছিল না। পার্লামেন্টে প্রথম আসলো ৭৩-এর মার্চ মাসে। অতএব ওখানে তারপর তো সামরিক সরকার ছিল, অনেক কিছু এগুলো হয় নাই। সংবিধানে অনেক জায়গায় আইনের কথা বলা হয়েছে। এখন আমরা যেটা হচ্ছে, সংবিধানে আইনের কথা বলা হয়েছে, সময় গেছে, এখন আমরা আমাদের সংবিধান কি লঙ্ঘিত হচ্ছে কোনো কারণে এই ইসি গঠনে আইন না করে? এটা বললাম, যেটা সিদ্ধান্ত দিবে, কেউ যদি মনে করে সে আদালতে যাবে এবং আদালতে ওই সিদ্ধান্ত দিবে সংবিধান লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, এটা আমি তো বলতে পারবো না। আর তারপরে এটা আইন, মানে এটা কিভাবে হচ্ছে, এখন তো হয় নাই। আমরা আইনজীবীরা একটা ঘটনা হয়ে গেলে তারপরে বলতে পারি যে আইনসম্মত হয়েছে। আপনারা থাকুন, আমাদের কিন্তু মেট্রো সেম টু দ্য পয়েন্ট আমাদের ভেরিফাইড ফেসবুক চ্যানেল, সেখানে কিন্তু সরাসরি চলছে। স্যার আপনি কিছু রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, সক্রিয় রাজনৈতিক দল করি না, কিন্তু আমরা সবাই কেউ রাজনীতির ঊর্ধ্বে না। আমাকে যদি বলেন, প্রথমেই বলবো আমি ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, রাজনীতিতে ধর্মের স্থান নাই। আমি আমাদের যে রাজনৈতিক দলগুলি, যে সাম্য, ন্যায্যতা, সেটা বলতে পারেন সমাজতান্ত্রিক ধারণা, আমার এগুলিতে দৃঢ় বিশ্বাস আছে। ওই অর্থে আমি অবশ্যই প্রত্যেকটা মানুষই একটা রাজনৈতিক জন্তু, আমি একটা পলিটিক্যাল অ্যানিমেল, এবং আমারও রাজনৈতিক বিশ্বাসের জায়গাগুলি আমার খুব স্পষ্ট। আমাদের এখানে সম্পদের অন্যায্য ব্যবহার হচ্ছে, সুষম বন্টন হচ্ছে না, ধনীরা অনেক, এইগুলিতে অনেক কিছু করার আছে। যেটা বললাম ধর্মের কথা, এগুলি আমার অবশ্যই কিছু রাজনৈতিক আদর্শে আমি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু তার মানে না আমি সক্রিয় রাজনীতিতে নাই। কিন্তু আমার কথার পিছনে তো এই আদর্শগুলি প্রতিফলন আছে, এবং আমি যতদূর বুঝি যে আওয়ামী লীগ থেকে আমার আদর্শের থেকে জায়গায় বিএনপি অনেক দূরে। তবে এই ব্যাপারে আমার কথা শুনে অনেক সময় আমরা যে আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলি, অবশ্যই কিছু মানুষ হয়তো বুঝবে, কিছু মানুষ ভুল বুঝবে, অনেকেই প্রশংসা করবে, অনেকেই সমালোচনা করবে, কিন্তু একটা বিবেকের তাড়না থেকে যে আমরাও তো শুধু রাজনীতিবিদরা অবশ্যই বেশি বলবেন, তারা বেশি জানবেন, বেশি সক্রিয়, সবই তো মানছি এবং মানতেই হবে না। আমিও কিন্তু জানতে চাই, যেটা সোমা প্রশ্ন করেছেন, এতে কি সংবিধান লঙ্ঘিত হচ্ছে কিনা? কারণ আমি মনে করি অনেকগুলো বিষয়ে আমাদের এখনো আইন করা হয়নি, কিন্তু কোনো একটা কাজ তো থেমে নেই। সরকার করে যাচ্ছেন, রাষ্ট্রপতির আদেশে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই নির্বাচন কমিশন একটা সেন্সিটিভ বিষয়, এটা নির্বাচন গঠন হওয়ার আগে আমরা অনেকভাবে এটা আলোচনা করি। যেমন আমি বলেছি যে মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ নেয় নাই, কিন্তু আমরা কিন্তু কথা শুরু করেছি, আমরা করছি, আপনারা সুশীল সমাজ শুরু করেছেন। হ্যাঁ, আমারও জানার ইচ্ছা, আপনারা যে বিশেষ করে আপনি যে কথাটা বলেছেন যে এই সার্চ কমিটি করে ধোঁকা দেওয়া হয়, হ্যাঁ সেদিকে আমি যাব না। আমারও জানার ইচ্ছা, আপনার কি মনে হয় যে এটাতে সংবিধান লঙ্ঘিত হচ্ছে বা সংবিধান? আমি যেটা বলেছিলাম, মানে কয়েকটা টেলিভিশন আমি পরে দেখেছি, আমি বলেছিলাম যে আমি যদি কিছু মনে না করেন একটা কঠোর শব্দ ব্যবহার করি, কঠোর শব্দ ব্যবহার করে আমি ধোঁকা কথাটা ব্যবহার করেছিলাম। মানে ওই অর্থে সরাসরি আমি ধোঁকা কথাটা বললে, আমি বলছি যদি অনুমতি দেন আমি একটা কঠোর শব্দ ব্যবহার করি। পরে টেলিভিশনে দেখলাম যে কিছু জায়গায় ওই কঠোর শব্দ ব্যবহার করে ওটা বাদ দিয়ে দিয়েছে। আমার মনে হয় ওতে একটু মানেটা অনেকটা সফট। না, আপনার সব কথাই সবাই গুরুত্ব সহকারে নেয়, আমরাও নিতে চাই। সেই ক্ষেত্রে বলতে চাই যে এটা কি ধোঁকা দেওয়া হয় বা এই শব্দটা কি প্রয়োগ করা, এটা কি সংবিধানের সাথে যায়? তো বাবা সবসময় সারাদিনই বিশেষণ ব্যবহার করছি, সবসময় বিশেষণ ব্যবহার করছি। কাউকে বলছি অতি জনপ্রিয়, তাকে অন্য কেউ বলছেন জনপ্রিয়, বা অন্য কেউ বলছেন জনপ্রিয় না। এটা তো আমরা রাজনীতির মাঠে সবসময়, বা রাজনীতি নিয়ে অনেক কিছু আলোচনা, আমি যদি পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করতাম তখন ওখানে বিশেষণ প্রয়োগের জায়গা থাকতো না। কিন্তু আমরা যখন সমাজ সম্পর্কে কথা বলি, হ্যাঁ আমি যে বিশেষণটা প্রয়োগ করেছি নিঃসন্দেহে এটা আপনার পছন্দ হয়নি, অবশ্যই পছন্দ হবে না, হতে পারে, সেটা কোনো আমার আপত্তি নেই, কিন্তু অনেকেরও তো এটা পছন্দ হয়েছে। তো এটা হলো আমরা বিশেষণের কথা, এখন শব্দর একটা ব্যবহার করছি। হ্যাঁ অনেক সময় হয়তো মানে সবাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না, ভুল ভ্রান্তিতে শব্দ প্রয়োগে আমাদের ভুল হতে পারে। যে এখন যে টেলিভিশনে কথা বলছি তাৎক্ষণিকভাবে বলছি তো। আর যে প্রশ্নটা আপনারা দুজনেই ঘুরে ফিরে আমাকে করছেন, যদি এখন আইন না করে আমি জানার জন্য জানতে চাচ্ছি স্যার, একই জায়গায় আমি আটকে নেই। হ্যাঁ ঠিক আছে, না এটা
এই মুহূর্তে এটা মানে কোনটা এটার মানে একেবারে সাদা কালো উত্তর আমার কাছে এই মুহূর্তে নাই। এটা যদি দেখি হয়, তখন যদি মানে নাগরিক সমাজে অনেকে মনে করি যে আমরা দাবি তুলেছি, আমাদের দাবি অগ্রাহ্য করা হয়েছে, তখন তো সবারই আমরা বলি যে শেষ আশ্রয়স্থল হলো সুপ্রিম কোর্ট। তখন ওখানে যাব কি যাব না, এটা মানে এটা যে বেআইনি হয়েছে কি হয় না, এটা আইনি যুক্তি আছে কিনা সেটা পরে দেখবো। এখন আমরা চাচ্ছি না একটা, অন্তত আমরা যেটা চেয়েছিলাম যে এই ব্যাপারে একটা আলোচনা। না, মহামান্য রাষ্ট্রপতি তো এবার নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সংবিধানের 112 যে অন্য কোনো ব্যবস্থা করতে পারেন। আগে আমাদের দেখতে হবে মহামান্য রাষ্ট্রপতি কি ব্যবস্থা নেন। কিন্তু আমরা যদি গতবারের কমিশন গঠন করার পর যেখানে কোনো রাজনৈতিক দল এই কমিশন নিয়ে কোনো কথা বলেনি এবং কমিশনকে মেনে নিয়েছে, হ্যাঁ হয়তোবা পরবর্তীতে নির্বাচনের পর জয় পরাজয়ের কারণে মনে করেছে কমিশন বিতর্কিত, কমিশনের সিদ্ধান্ত পছন্দ হয়নি, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তাদের পছন্দ হয়নি, সেটা বলতেই পারে। আমরাও কোনো নির্বাচনে হারলে বলতে পারি, তাই না? কিন্তু আমরা যদি এখনই বলতে চাই যে সার্চ কমিটি ধোঁকা দেওয়া হবে, আমার তো মনে রাষ্ট্রপতি অন্য ব্যবস্থা নিতে পারেন। তখন আমরা বা অন্যান্য রাজনৈতিক দল আমরা আমাদের মতামত জানাবো যে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই কিনা বা আমাদের কোনো মতামত আছে কিনা। তখন আপনারা কথা বলতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন। আপনারা যারা রাজনীতি করেন না তারাও মতামত দিতে পারেন। কিন্তু কোনো উদ্যোগ নেওয়ার আগেই যদি আপনারা জাতীয় মাধ্যমে, প্রচার মাধ্যমে বা মিডিয়াতে এই ধরনের কথা বলেন, এটা আমাদের জন্য, জাতির জন্য খুব বিব্রতকর। এটা আপনাদের অবশ্যই জাতি গঠনে, দেশ গঠনে আপনারা বক্তব্য রাখবেন, কথা বলবেন, কিন্তু সেটা যদি এই ধরনের টার্ম ইউজ করা হয়, আমি তো মনে করি সেটা সংবিধানকেই এক ধরনের অবমাননা করা হয়। কারণ আমরা মহামান্য রাষ্ট্রপতি এবং সংবিধান এটা মেলে একটা রাজনৈতিক দলকে সরকার চালাতে হয়। যতক্ষণ না পর্যন্ত সেই সংবিধান পরিবর্তন না হয় বা নতুন কিছু অ্যাড না হয়, এই আলোকে চলতে হবে। দেখেন, বিশেষ ক্ষমতা আইন আপনি তো জানেন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক সরকার আমরা কথা বলেছি, কোন সরকার কিন্তু বাদ দেই নাই। এটা সুফল কুফল কি এটা আমরা শব্দ দলই আমরা বুক করেছি, এটা আপনি জানেন, কিন্তু কেউ কিন্তু উদ্যোগ নেন এটা বাদ করে দেওয়ার। হ্যাঁ, খুব সুসময় এটা আমরা ব্যবহার করি অনেকের বিরুদ্ধে। জি, স্যার বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। স্যার আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। জি ঠিক আছে। আমি যেটা অবশ্যই স্বীকার করছি যে আমার শব্দ চয়নে কারো এটা অপছন্দ অবশ্যই হবে, হ্যাঁ, কিন্তু আবার এটা একটু বেশি হয়ে যাবে। আপনি যদি আগে থেকে ঠিক করে দেন যে আমি কি বক্তব্য দিতে, তাহলে আমাকে কোন শব্দগুলি ব্যবহার করব, ওই শব্দগুলি লিস্ট দিয়ে দেন। আমি রে বাবা 73 থেকে 79 সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বেশি কর্তৃত্ববাদী সরকারের 6 বছর দেখেছি, ওখানে পড়াশোনা করেছি। ওইখানে এইসব লিস্ট দিয়ে দেওয়া হতো যে কি শব্দ উচ্চারণ করা যাবে, কি শব্দ উচ্চারণ করা যাবে না। এইভাবে তো একটা গণতান্ত্রিক না, বাংলাদেশের মিডিয়া অনেক অবাধ নিরপেক্ষ, সবাই কথা বলতে পারছে। আপনি 6 বছরের একটা সরকারের কথা বললেন যে লিস্ট দিয়ে দেওয়া হতো, কিন্তু এই 12 বছরে কি কোনো লিস্ট দিয়ে দেওয়া হয়, ফুটনোট দিয়ে দেওয়া হচ্ছে? না, এজন্য যে কিছু দেখুন এটা একটু আচ্ছা আমরা অন্য আলোচনায় চলে যাচ্ছি, ঘুরিয়ে করা হচ্ছে। আপনি এই শব্দ ব্যবহার করলে যে ভাবমূর্তির আইন যেটা হয়েছে, হ্যাঁ, দুনিয়াতে কিন্তু ভাবমূর্তির আইন দুনিয়াতে এমন দেশ নাই যে 1850 সালের আগে ছিল না। তারপরে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যে অপরাধ, এইটা সবচেয়ে কর্তৃত্ববাদী দেশগুলিতে আছে। এটা সৌদি আরবিয়াতে আছে, এটা ইরানে আছে। যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এটা ফৌজদারি অপরাধ। আমি এটা জেনে বলেছি, ফৌজদারি আইনে ভাবমূর্তি, অমুকের বিষয়ে ভাবমূর্তিকায় বারবার ঘুরে ফিরে আইনে যে 5-6 বার ভাবমূর্তি শব্দটা ব্যবহার করা হয়েছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে অপরাধ। এটা প্রায় প্রতিটা সামন্তবাদী দেশের ছিল। গণতন্ত্র আসার পথে 100 বছর এটা কিন্তু উঠে গেছে। ব্রিটিশ সরকারও কিন্তু 2 বছর শাসন করেছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সরকারের এবং এতে অপরাধ, ব্রিটিশ সরকার ওইটা করে নাই। অতএব এইগুলি আমরা মানে আমি যেটা আপনার প্রশ্নটা ঘুরিয়ে উত্তর দিলাম যে এখন কি শব্দ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখন বুঝি যে কোন শব্দ ব্যবহার করলে আমাকে ভাবমূর্তির মামলায় পড়তে হবে। তো আমরা খুব কেয়ারফুল থাকার চেষ্টা করি। এনিওয়ে, এটা অনেক দূরে চলে যাচ্ছে আলোচনা, এটা বাদে সাধারণ আলোচনা শেষ করে আনা উচিত। আমি না ভাইয়ের সাথে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক ব্যাপারে আপনাদের কথার মূল্য আমাদের কথা থেকে 100 গুণ বেশি। নিঃসন্দেহে আপনারা সক্রিয় রাজনীতি করেন, নিঃসন্দেহে জনগণের সুখ দুঃখ আমাদের থেকে 100 গুণ বেশি বুঝেন এবং আপনারাই সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পদে আপনারাই আছেন। আমরা জাস্ট আমাদের মতামত তুলে ধরছি। আমরা যেটা মনে করছি যে এইটা হলে দেশের জন্য ভালো হতো।
আপনারা নিশ্চয়ই বলতে পারেন না এইটা হলে দেশের জন্য ভালো হবে না, যেভাবে চলছে সেইভাবেই ভালো হবে, এবং শেষ পর্যন্ত আপনাদের ওই সিদ্ধান্ত আমাদের মেনে নিতেই হবে। কিন্তু ওই সিদ্ধান্ত নিতে ভালো হবে না এইটা বলার তো আমার অধিকার আছে। স্যার, আমি শুনলাম, উনিও শুনছেন আমাদের অতিথি, কিন্তু আমি একদম শেষে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সেই জায়গাটি হচ্ছে যে সাবেক যে রাজনৈতিক প্রধান বিরোধী দল বিএনপি সবসময় বলে আসছে যে এই সরকার অবৈধ, কিন্তু আবার এই সরকারের অধীনে ইলেকশন কমিশনের আইনটা যে বাস্তবায়ন প্রণয়ন করবে সেটা তো এই সংসদেই হবে। আমি আপনার কাছে স্যার আইনজীবী হিসাবে জানতে চাই, এই ধরনের দ্বিমুখী কথা তাহলে যাকে আমি আইনজীবী মানে বিরোধী দল বিএনপি যে সরকারকে বৈধতা দিচ্ছে না, তাহলে এই অবৈধ যারা জাতীয় সংসদ সদস্য আছে কিংবা সংসদ আছে সেই সংসদে কি করে একটা ইলেকশন কমিশন কিভাবে নিয়োগ হবে সেই আইনটা পাশ করলে সেটা আবার গ্রহণযোগ্য হবে সেই রাজনৈতিক দলটির কাছে, সেটা কি ধরনের? এই আমি একটু ব্যাখ্যাটা চাই স্যার, যদি আপনি সংক্ষেপে দেন আমার বোঝার জন্য কিংবা আমাদের বোঝার জন্যে। ওইখানে ওই আইনে আস্থা থাকবে অথচ সংসদে আস্থা নেই, এই জায়গাটা কেমন? এটা বিএনপি কি হিসাব করে কি বলে আমি কি জানি। আর আমি সরকারকে কখনো আমার যে যদ্দূর মনে করে আমি অবৈধ কখনো বলি না। সামরিক শাসক অবৈধ, কিন্তু এই সরকারের যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আসলে তার যে নৈতিক গ্রহণযোগ্যতা থাকতো, সেই নৈতিক গ্রহণযোগ্যতাতে এই সরকারের ঘাটতি আছে। লেজিটিমেসি, ইংরেজিতে যেটাকে বলে লেজিটিমেসি, এবং এই সংসদ গত মানে এই নির্বাচন আর 2018 পরের নির্বাচনে এই গত 3 বছর প্রায় 3 বছরে বোধহয় গোটা 70 আইন পাস করেছে। অতএব এখানে নৈতিক আস্থার অভাব আছে, কিন্তু তাই বলে এটা অবৈধ সরকার তো হতে পারে না। আমি তো এটা বিএনপি বলে, বিএনপি কেন বলে কি জন্য বলে সেটা বিএনপির লোককে জিজ্ঞেস করে। এবং এই আইন পাস করলে এটা আমি সংসদে যে আইন পাস করছে সেটা অবশ্যই আইন পাস করার অধিকারী সংসদের আছে, সরকারের প্রস্তাব দেওয়ার অধিকার আছে, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু ওখানে আমাদের দেখতে হবে যে আইনটা সংবিধান সম্মত হয়েছে কি, ওইটা আবার দেখার অধিকার কোর্টের আছে। না, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেটা বলতে চাই, আপনার একটা কথা ভালো লেগেছে যে অবৈধ বলার সুযোগ নেই, কিন্তু আইনগতভাবে এই নির্বাচনটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা। কারণ আমাদের একটা বড় রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের পর হাইকোর্টে গিয়েছিল, মামলা করেছিল, 72টা মামলা করেছিল। তারা কিন্তু মানে প্রয়োজনীয় সাক্ষী সুবোধ বা আইনগত বা তথ্যের জন্য তারা সেই মামলাগুলো আর এগোয়নি। হ্যাঁ, পাশাপাশি তারা যারা এই সংসদকে অবৈধ সংসদ বলার চেষ্টা করেন, ওই সংসদে ওনাদেরও তো এমপি আছেন, একটা অবৈধ সংসদ বলে তার ওই সংসদে তাদের এমপি রাখা বা থাকা ঠিক হচ্ছে না। জনগণের রায় নিয়ে এসেছেন। সোমা ঠিকই বলেছে, এখানে অনেক দ্বিচারিতার ব্যাপার আছে বিএনপির, মানে এই একদিকে বক্তব্য আরেকদিকে সংসদে যাওয়া, আবার ওনাদের দলের সাধারণ সম্পাদক মানে মির্জা ফখরুল ইসলাম সাহেব, এখানে অনেক দ্বিচারিতা আছে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ মির্জা ফখরুল নির্বাচিত হয়েছেন, শপথ নেননি, অথচ ওনার এমপিরা সংসদে আছেন, এটা একটা দলের অবশ্যই 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 আমি বিএনপির কেউ না, ওরা কেন করছে আমি জানি না। আর যেটা আমি দুই জন্য বলেছি, অবৈধ তাকে বলা যাবে যেটা আইন কোন একটা মানে কোর্ট যদি বলে যে এটা আইনসম্মত হয় না, ওই পর্যন্ত, ওই জন্যই আমি অবৈধ কথাটা অবশ্যই, যেটা আমি যেটা বলছি অবৈধ না, কিন্তু নির্বাচন আমি ওটা বলতে চাইছিলাম যে নির্বাচনগুলো আইনশুদ্ধ হয়েছে। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে আইনশুদ্ধ হয়েছে, কারণ এটা তো বেআইনি কেউ ঘোষণা করে নাই। যেহেতু বেআইনি কেউ ঘোষণা করে নাই, অবশ্যই আমিও অবশ্যই মানবো যে বেআইনি ঘোষণা করলে হতো না। আমিও আইনজীবী হিসাবে আমি তো ওই হিসাবে চলি যে কোর্ট যদি না বলে তাহলে এটা ঠিক আছে। ওই জন্য আমি বলছি যে একটা লেজিটিমেসি মানে নৈতিক ভিত্তি, নৈতিক গ্রহণযোগ্যতা, আস্থা, ওইখানে কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে। না, আমাদেরকে তো নির্ভর হয় জনগণের ভোটারের উপর। ভোটাররা ভোট দিয়েছেন, আমরা নির্বাচিত হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, সরকার গঠন করা হয়েছে। এই বিষয়টা প্রত্যেকটা নির্বাচনেই অনেকগুলো রাজনীতি অংশগ্রহণ করবে, জনগণের ভোটাধিক্যে এটা সরকার গঠিত হবে। এখানে ভোটারদেরকেও বিতর্কিত করা, কারণ যেহেতু আলটিমেট আমাদেরকে ভোটারদের কাছে যেতে হবে, সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, ভোটাররাই কিন্তু আমাদের প্রধান
উপজীব্য। জি। তাদের ব্যাপারে আমাকে বিরূপ কিন্তু মন্তব্য করা আলোচনা একদম শেষ করতে হবে। নিশ্চয়ই আপনারা আপনাদের কথা বলা শেষ করে এনেছেন। আর যদি বাকি কিছু কথা থাকে নিশ্চয়ই আরো দিন তো আছে, সেই সব দিনেই আমরা বলবো, কারণ এখনো ফেব্রুয়ারি আসছে, বেশ কিছুদিন আলোচনা আরো উত্তপ্ত হবে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় অসংখ্য যোগ দিয়ে। ধন্যবাদ। জি স্যার। আর কাউসার সাহেব ভাইকে আপনাকে- অসংখ্য ধন্যবাদ। জি কাউসার সাহেব আপনাকেও ধন্যবাদ। আর যারা কাউসার দর্শক সাহেবকেও আমাদের ধন্যবাদ। সঙ্গে ছিলেন তাদেরকে শুধু বলতে চাই, আমরা সবসময় পার্শ্ববর্তী দেশ ভারতের কথা টানি। ভারতেও কিন্তু ইলেকশন কমিশন গঠনে আইন নেই, কিন্তু সেখানেও একটা প্রশ্ন রয়ে যায়, ভারতের গণতন্ত্র এবং আমাদের গণতন্ত্র তুলনাগতভাবে কিছুটা পার্থক্য আছে। তবে ইদানিং যে নির্বাচনগুলো ভারতেরও আমরা দেখি, সেটা নিয়েও প্রশ্ন আবার রয়ে যায়। পাকিস্তানেও কিন্তু ইসি গঠনে আইন আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা সবখানেই আছে। তবে ইসি গঠনে আইন হবে নাকি সেই সার্চ কমিটি, সেই আলোচনাটা হয়তো শেষমেশ যে পৌঁছাতে কোথায় গিয়ে আমরা ঠেকলাম কিংবা কোথায় গিয়ে পৌঁছালাম সেই জায়গায় সমাধানে আসতে এখনও আরেকটু পথ বাকি আছে। সে পর্যন্ত আমাদের এরকম আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে এবং আমাদের যারা বিশিষ্ট নাগরিকজন আছেন, রাজনৈতিক পক্ষ বিপক্ষ আছে, তারাও কথা বলে যাবেন। আর তাদের কথা আমাদের শেষ পর্যন্ত হয়তো শুনতে হবে। আমরা সেই পর্যন্ত শুনতে থাকি। আজকে আমাকে সময় ইসলাম বিদায় নিতে হবে। ভীষণ ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। শুভরাত্রি সকলকে।